আসসালামু আলাইকুম। ফৌজদারি কার্যবিধি 1898 এর সম্পূর্ণ পাঠ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার আজকে 23তম দিন। এই 23 দিনের মধ্যে আমরা 6টা অধ্যায় শেষ করেছি এবং আজকে আমরা 7 নম্বর অধ্যায়। এর মধ্যে 6 নম্বর অধ্যায়টাতে আমরা দেখেছি যে সমন, ওয়ারেন্ট এবং ক্রোক সম্পর্কিত বিধিবিধান ছিল। তো আমরা এখনো 7 নম্বর অধ্যায় আজকে আসব এবং 6 নম্বর অধ্যায় ছিল মূলত বাধ্যতামূলকভাবে বা জোরপূর্বক কাউকে আদালতে হাজির করা সম্পর্কিত অধ্যায় ছিল। সেটার নাম ছিল প্রসেস অফ কম্পেল অ্যাপিয়ারেন্স, মানে জোরপূর্বক বা আবশ্যিকভাবে কোর্টে হাজির করার প্রসেস সম্পর্কে, প্রক্রিয়া সম্পর্কে ছিল অধ্যায় 6। এখন আমরা যেখানে আসলাম এটা হচ্ছে অধ্যায় 7, চ্যাপ্টার 7। তো এটাও অনেকটা ওটার মতোই, 6 নম্বর অধ্যায়ের মতোই। 6 নম্বর অধ্যায় ছিল যে একজন ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে বা জোরপূর্বক কিভাবে কোর্টে হাজির করা হবে এই সম্পর্কিত অধ্যায় ছিল 6 নম্বর অধ্যায়। এখন 7 নম্বর অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে ডকুমেন্টগুলো, বিভিন্ন রকমের দলিল, বিভিন্ন ধরনের অবৈধ সম্পত্তি এবং অন্যান্য যে বিষয়াবলী আছে এগুলো কিভাবে বাধ্যতামূলকভাবে বা জোরপূর্বক কোর্টে আনা যায় সে সম্পর্কিত অধ্যায় হচ্ছে অধ্যায় 7। তা আমরা এর মধ্যে 6 নম্বর অধ্যায় দেখেছি, আমরা ওটা 5টা সাবচ্যাপ্টারে ছিল। সেই 5টা সাবচ্যাপ্টারের প্রথমে ছিল সমন। 68 নম্বর ধারা থেকে সমনটা শুরু হয়েছিল এবং তারপরে সাবচ্যাপ্টার বি ছিল ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, যেটা 75 নম্বর ধারা থেকে শুরু হয়েছিল। দুঃখিত, যেটা 75 নম্বর ধারা থেকে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট মানে গ্রেপ্তারের পরোয়ানা সম্পর্কিত ছিল। এবং তারপরে সি মানে গ নাম্বার সাবচ্যাপ্টার ছিল, সাবচ্যাপ্টার সি ছিল মানে ঘোষণা, প্রোক্লেমিনেশন, মানে হুলিয়া জারি এবং ক্রোক সম্পর্কিত। এবং সেটা ছিল 87 নম্বর ধারা থেকে শুরু করে 89 ধারা পর্যন্ত। এবং পরবর্তীতে 90, 91, 92, 93 4টা ধারা আমরা দেখেছি যে এই যে জোরপূর্বক আদালতে হাজির করা মানে এটা সম্পর্কিত অন্যান্য যে বিধানাবলী ছিল, যেমন ওয়ারেন্ট, সমনের পরিবর্তে ওয়ারেন্ট কীভাবে জারি করতে হবে সেটা ছিল। তারপর কেউ যদি মুসলেকা ভঙ্গ করে তাকে কীভাবে ওয়ারেন্ট দেওয়া হবে এই সম্পর্কিত ছিল। এবং আমরা সাবসেকশন না, দুঃখিত, আমরা সাবচ্যাপ্টার ই বা উঁয়া যেটা ছিল, উপাধ্যায় উঁয়া ছিল আছে, আমরা পড়ে এসেছি এটা, যে এটা বিশেষ রুল, মানে ওই যে বাধ্যতামূলক কোর্টে হাজির করানো সম্পর্কিত আইনের বিশেষ রুল ওখানে ছিল। ওটা 93A, 93B এবং 93C, এই তিনটা সাব সেকশনে এটা বিভক্ত ছিল। এবং ওখানে কিভাবে বিদেশে একটা সমন পাঠানো হবে, কিভাবে একটা বিদেশে ওয়ারেন্ট পাঠানো হবে, এবং 93 গতে যেটা ছিল 93 সিতে ছিল বিদেশ থেকে যদি সমন বা গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয় বাংলাদেশের কোনো কোর্টের আওতায়, তাহলে সেটা কিভাবে এটা এক্সিকিউট করা হবে বা এক্সিকিউট করা হবে অথবা সার্ভ করা হবে সেটা সম্পর্কিত আমরা দেখেছি। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাবচ্যাপ্টার 7 যখন শুরু হলো সেখানেও আবার দেখা যাচ্ছে, দুঃখিত, ভুল হলো, চ্যাপ্টার 7, এখানে যখন চ্যাপ্টার 7 শুরু হয়েছে সেখানেও দেখছি সবার আগে সাবচ্যাপ্টার এ হচ্ছে সমন। ইভেন আমরা পরবর্তীতে যখন সাবচ্যাপ্টার বিতে যাব, মানে উপাধ্যায় খতে যাব, সেখানে দেখবো সার্চ ওয়ারেন্টস। তার মানে এখানেও ওয়ারেন্টের বিষয় আছে, এখানেও সমনের বিষয় আছে। শুধু পার্থক্য ওখানে ব্যক্তির উপরে সমন, এখানে দলিলের উপর সমন। ওখানে ব্যক্তির উপর ওয়ারেন্ট ছিল, এখানে
জিনিসপত্র এবং দলিলের উপর ওয়ারেন্ট, এটা হচ্ছে পার্থক্য। তাহলে আমরা শুরুতে যেটা জানলাম সেটা হচ্ছে, আজকের পর্বের শুরুতে যেটা জানলাম সেটা হচ্ছে দুই রকমের অন্তত পক্ষে সমন আছে, একটা হচ্ছে ব্যক্তিগত সমন আর একটা হচ্ছে দালিলিক সমন। মানে হচ্ছে ব্যক্তিগত সমন যদি হয় তখন কোনো ব্যক্তিকে কোর্টে হাজির হওয়ার জন্য আদালত নোটিশ প্রদান করে, আর যখন দালিলিক সমন হয় তখন কোনো একটা দলিল বা দালিলিক সাক্ষ্যকে কোর্টের কাছে পাঠানোর জন্য আদালত সমন জারি করে, মানে নির্দেশনা দেয় লিখিতভাবে। আমরা মানে আজকে সমন সম্পর্কে পড়ব, ডকুমেন্ট সমন ডকুমেন্ট যেটা সেটা পড়বো, আরেকটা পড়বো আমরা সেটা হচ্ছে সার্চ ওয়ারেন্ট মানে তল্লাশি পরোয়ানা, এই দুইটা জিনিস পড়বো। তাহলে তো মোটামুটি ব্যক্তিগত সমন এবং ডকুমেন্টাল সমন আমরা বুঝলাম। আরেকটা হচ্ছে ব্যক্তিগত ওয়ারেন্ট মানে হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা, একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। আর হচ্ছে সার্চ ওয়ারেন্ট হচ্ছে তল্লাশি করে জিনিসপত্র নিয়ে যাবে বা দলিল নিয়ে যাবে। কি কি জিনিস নেবে সেটা আমরা যখন পড়বো তখন পাবো। তারপরে বলে রাখি, যেমন জাল দলিল, জাল নোট, তারপরে নকল স্ট্যাম্প, হ্যাঁ, তারপরে সিল, এই ধরনের। তারপরে হচ্ছে বিভিন্ন রকমের অশ্লীল জিনিসপত্র হতে পারে, পর্নোগ্রাফিক জিনিসপত্র হতে পারে, এগুলোকে হচ্ছে এগুলোর উপরে সার্চ ওয়ারেন্ট আসতে পারে। তো সেটাই আজকে আমাদের পাঠ্য বিষয়। আমি আলোচ্য বিষয় বলছি না, আলোচনা যদিও বলে ফেলি প্রায় সময়, কিন্তু আসলে তো আমরা পাঠ করছি এবং হচ্ছে এটা সম্পর্কে সংক্ষিপ্তভাবে জেনে নিচ্ছি বিষয়গুলো কি। তা আমরা শুরু করছি চ্যাপ্টার 7-এর আমরা শিরোনাম দিয়ে শুরু করছি। শিরোনামটা হচ্ছে অ প্রসেস টু কম্পেল দ্য প্রোডাকশন অফ ডকুমেন্টস, মানে হচ্ছে ডকুমেন্ট দলিলসমূহের জোরপূর্বক বা বাধ্যতামূলক, আচ্ছা বাধ্যতামূলক টু কম্পেল, বাধ্যতামূলকভাবে হচ্ছে কম্পেল করা বা নিয়ে আসার, সামনে আনার প্রসেস সম্পর্কে, প্রক্রিয়া সম্পর্কে। অ্যান্ড আদার মুভেবল প্রপার্টি, এবং অন্যান্য মুভেবল প্রপার্টি, অ্যান্ড ফর দ্য ডিসকভারি অফ পারসন রংফুলি কনফাইড। এবং হচ্ছে এখানে আরো একটা বিষয় আছে, দলিল সম্পর্কে বলছে, মুভেবল প্রপার্টি সম্পর্কে বলছে, অ্যান্ড ডিসকভারি অফ পারসন রংফুলি কনফাইড, মানে হচ্ছে যাকে ভুলবশত কনফাইড করা হয়েছে ওই ব্যক্তির খোঁজ করার জন্য হচ্ছে কি সেই ব্যক্তিকে হচ্ছে কোর্টের সামনে পাঠানোর জন্য হচ্ছে জিনিসপত্র পাঠানোর একটা কি ইয়ে পাবো, এখানে আমরা নিয়মাবলী পাবো। তাহলে এখানে আমরা 3 ধরনের জিনিসের কথা দেখছি, একদম আমরা শিরোনামেই দেখছি। এই 3টা ধরনকে একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে ডকুমেন্ট। আমরা জানি সাক্ষ্য 2 রকম, একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য আর একটা হচ্ছে দালিলিক সাক্ষ্য। তার মানে হচ্ছে কোনো একটা অপরাধ বা কোনো কিছু প্রমাণের জন্য বিভিন্ন ধরনের ডকুমেন্ট লাগে। ডকুমেন্ট বলতে শুধুমাত্র যে নথি সেটা না। ডকুমেন্ট বললে আমরা যখন সাক্ষ্য হিসেবে ডকুমেন্ট হবে সেটা নথি হতে পারে, নথি মানে হচ্ছে কাগজপত্র, সেটা হতে পারে ডকুমেন্ট পত্রিকা হতে পারে, ডকুমেন্ট একটা বই হতে পারে, একটা চিঠিও ডকুমেন্ট হতে পারে। ইভেন যদি বলা হয় যে একটা ডাক্তারি রিপোর্ট সেটা ডকুমেন্ট, এগুলো সবই আমরা ডকুমেন্ট বুঝছি। কিন্তু দেখা যাচ্ছে যে একজন ব্যক্তিকে খুন করার সময় ছুরি ব্যবহার হয়েছে, এটাও একটা দালিলিক সাক্ষ্য হিসেবে আসতে পারে ডকুমেন্ট হয়ে। তো ডকুমেন্ট এটা হচ্ছে দলিল। দলিল বলতে সব ধরনের জিনিস যেগুলো হচ্ছে মৌখিক সাক্ষ্য না, এই ধরনের অন্য যে কোনো জিনিসকেই আমরা ডকুমেন্ট বলবো। আর মুভেবল প্রপার্টি আমি আগেও বলেছি, যে সম্পদ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায় সেটা হচ্ছে মুভেবল প্রপার্টি, মানে বাড়ি, ঘর, জায়গা জমি ব্যতীত আর সবই মুভেবল। এবং তৃতীয় যেটা বলছে, ফর দ্য ডিসকভারি অফ পারসন রংফুলি কনফাইড, বলছে যে কোনো ব্যক্তিকে যদি রংফুলি কনফাইড করা হয়, আটক করা হয়, তাহলে তার ডিসকভারির জন্য যেসব কাগজপত্র দরকার সেগুলোও হচ্ছে কিভাবে মানে আনা হবে, এটা হচ্ছে বাধ্যতামূলকভাবে আনা বা হচ্ছে জোরপূর্বক আনার প্রসেস সম্পর্কিত অধ্যায় এটা।
এখন আমরা আরম্ভ করছি, এখন সাবচ্যাপ্টার এ থেকে শুরু করছি। সাবচ্যাপ্টার এ হচ্ছে সমন সম্পর্কিত। এই যে জিনিসগুলো বলছি এগুলোকে সমন দিতে পারবে। সমন সম্পর্কে আগেও বলেছি, সমন মানে হচ্ছে এখানে কোর্ট কাউকে নির্দেশনা দিবে যে তুমি আসো, সেটা হচ্ছে ব্যক্তিগত সমন। কিন্তু এখানে বলছে যে আপনি আসেন, সেটা না বলে বলছে যে এই জিনিসটা আদালতে হাজির করেন বা ইনকোয়ারির জন্য প্রয়োজন পুলিশকে প্রোভাইড করেন, এই ধরনের একটা নির্দেশনা আসবে। এটা হচ্ছে দালিলিক সমন, দলিলের উপর সমন। সমন টু প্রডিউস ডকুমেন্ট অর আদার থিং, সমন্স টু প্রডিউস ডকুমেন্ট অর আদার থিং। সমন ডকুমেন্ট, দলিল অথবা অন্যান্য জিনিস প্রডিউস করার জন্য, সামনে আনার জন্য সমন। তো সেকশন 94 subsection 1, whenever a court or any officer in charge of a police station considered that the production of any document or other thing is necessary or desirable for the purpose of any investigation, inquiry, trial or other proceeding under this code, বলছে যখন, whenever যখন, any court যে কোনো কোর্ট, of any officer in charge of a police station অথবা যে কোনো পুলিশ স্টেশনের যে কোনো অফিসার ইনচার্জ considers that, এটা কনসিডার করে যে, এটা সে মনে করে যে দ্য প্রোডাকশন অফ এনি ডকুমেন্ট, কোনো ডকুমেন্টকে নিয়ে আসা, অর আদার থিং অথবা অন্য যে কোনো জিনিস প্রোডাকশন করা বা দেয়া, পাঠানো, নিয়ে আসা, ইজ নেসেসারি অর ডিজায়ারেবল, এটা প্রয়োজন অথবা এটা দরকার, আকাঙ্ক্ষা, মানে এটা প্রয়োজন অথবা হচ্ছে ডিজায়ারেবল, এটাকে সে ডিজায়ার করছে বা এটা হলে ভালো হয়, এই ধরনের কিছু মনে হচ্ছে। ফর দ্য পারপাস অফ এনি ইনভেস্টিগেশন, যে কোনো ইনভেস্টিগেশন, তদন্তের স্বার্থে, ইনকোয়ারি, অনুসন্ধানের স্বার্থেও। ইনকোয়ারি এবং ইনভেস্টিগেশনের পার্থক্য আছে। অনুসন্ধান সাধারণ একটা বিষয়, যে কোনো কিছুকে খোঁজা মানে সাধারণভাবে খোঁজা, সেটা হচ্ছে অনুসন্ধান। আর ইনভেস্টিগেশন হচ্ছে গভীরে গিয়ে ইনকোয়ারি করা, সেটা হচ্ছে ইনভেস্টিগেশন। একটা হচ্ছে তদন্ত, আর একটা হচ্ছে কোনো কিছু হচ্ছে অনুসন্ধান, তদন্ত এবং অনুসন্ধান। ট্রায়াল, বিচার, অর আদার প্রসেস আন্ডার দিস কোড, অথবা অন্যান্য প্রসেসের জন্য, অন্যান্য প্রক্রিয়া, এই কোডের আওতায়, এই বিধির আওতায় অন্যান্য প্রসেসের জন্য যেটা প্রয়োজন অথবা হলে ভালো হয়, মানে ডিজায়ার্ড। নেসেসারি অর ডিজায়ারেবল, এটা প্রয়োজন অথবা এটা হলে ভালো হয়, এরকম। কোড বাই এই কোড দ্বারা, অর বিফোর সাচ কোড অর অফিসার, সাচ কোড মে ইস্যু এ সামন্স, বলছে যে এটার দরকার অথবা হচ্ছে এটা হলে ভালো হয়, এটা যদি মনে করে এই কোর্ট অথবা হচ্ছে ওই অফিসার কর্তৃক যদি এটা মনে হয় যে এটার দরকার, কিসের জন্য, ইনকোয়ারির জন্য, ইনভেস্টিগেশনের জন্য, বিচারের জন্য বা অন্য যে কোনো প্রসেসের জন্য। সাচ কোর্ট মে ইস্যু এ সামন, এই ধরনের কোর্ট একটা সমন ইস্যু করতে পারবে। অর সাচ অফিসার এ রিটেন অর্ডার, এই ধরনের অফিসার হচ্ছে লিখিত একটা অর্ডার দিতে পারবে, লিখিত আদেশ দিতে পারবে। পার্থক্য আছে। টু দ্য পার্সন ইন হুজ পজেশনস or power such document or things is believed to be, টু দ্য পার্সন ওই ব্যক্তির কাছে, ইন হুজ পজেশন যার পজেশনে আছে, অর পাওয়ার অথবা যার অধিকারে আছে, ক্ষমতার মধ্যে আছে, সাচ ডকুমেন্ট অর থিং এই ধরনের নথি, দলিল অথবা জিনিস, ইজ বিলিভ টু বি এটা বিশ্বাস করা হচ্ছে যে তার কাছে আছে, তার মানে হচ্ছে আছে, এটা প্রমাণিত হওয়া লাগবে না। বিলিভ টু বি মানে হচ্ছে এটা আছে, এটা প্রমাণ করার কোনো প্রয়োজন নাই, সে যদি বিশ্বাস করে এটাই এনাফ। requiring him to attend and produce it, তাকে চাইতে পারে যে অ্যাটেন্ড করে এবং এটাকে প্রডিউস করে, এটাকে সামনে দাও, এটাকে দাও। or to produce it at the time and place stated in summons or order, বলছে যে অথবা হয় এটা আসো এবং দিয়ে যাও, অথবা হচ্ছে এটাকে পাঠানোর ব্যবস্থা করো একটা at the time, যে সময়টা উল্লেখ করবে সেই সময়, অ্যান্ড প্লেস এবং যে জায়গাটা উল্লেখ করবে, স্টেটেড ইন দ্য সমন্স অর অর্ডার, অর্ডার এবং সমনে যেটা উল্লেখ করবে সেই সময়টাতে দিতে বলবে অথবা পাঠাতে বলবে।
এখন 94 এতে আমি প্রোভাইডেড শর্ত থাকে, প্রোভাইডেড মানে ব্যতিক্রমে যাওয়ার আগে একটু এটা ব্যাখ্যা করা দরকার। সেটা হচ্ছে এখানে বলছে যখন একটা কোর্ট মনে করবে যে কিছু কাগজপত্র দরকার, কিছু ডকুমেন্ট, কিছু দলিল দরকার অথবা অন্য কিছু দরকার, কোর্ট মনে করতে পারে ইভেন যে তদন্ত কর্মকর্তা যে তদন্ত করছে ওই ধরনের যে কোনো অফিসার হতে পারে, পুলিশ অফিসার হতে পারে, সে যদি মনে করে এটা প্রয়োজন তাহলে কোর্টে করবে সমন, আর অফিসার হচ্ছে লিখিতভাবে এটা নির্দেশ দিবে। অফিসার কিন্তু পুলিশ অফিসার সমন দিতে পারবে না, সমন দিবে কোর্ট, আর পুলিশ অফিসার হচ্ছে লিখিত নির্দেশ দিবে। এখানে এটাই বলেছে এবং সেখানে উল্লেখ থাকবে কখন কবে এটা পাঠাতে হবে সেটা। প্রোভাইডেড দ্যাট, তবে শর্ত থাকে যে নো সাচ অফিসার শেল ইস্যু এনি সাচ অর্ডার রিকোয়ারিং দ্য প্রোডাকশন অফ এনি ডকুমেন্ট অর আদার থিং হুইচ ইজ ইন দ্য কাস্টডি অফ এ ব্যাংক অর ব্যাংকার as defined in Bankers Books Evidence Act 1891, Act number 18th of 1891। তাহলে কি বলছে, শর্ত থাকে নো সাচ অফিসার, এই ধরনের কোনো অফিসার শেল ইস্যু করতে পারবে না এনি সাচ অর্ডার, এই ধরনের কোনো অর্ডারে, মানে পুলিশ অফিসার কোনো অর্ডার ইস্যু করতে পারেন রিকোয়ারিং দ্য প্রোডাকশন অফ এনি ডকুমেন্ট, যে কোনো ডকুমেন্টের প্রোডাকশন চেয়ে, যে কোনো ডকুমেন্টকে মানে নিয়ে আসতে বলে সে কি করতে পারবে না, অর্ডার করতে পারবে না, অর আদার থিং অথবা অন্য যে কোনো জিনিস হুইচ ইজ ইন কাস্টডি অফ এ ব্যাংক, যেটা একটা ব্যাংকের হেফাজতে আছে, অর ব্যাংকার্স অথবা ব্যাংকারের হেফাজতে আছে, অ্যাজ ডিফাইন্ড ইন দ্য ব্যাংকার্স বুক এভিডেন্স অ্যাক্ট, মানে ব্যাংকার্স বুক এভিডেন্স অ্যাক্ট 1891 আওতায় যেভাবে ডিফাইন করা আছে, যে ডেফিনেশনটা আছে, যে সংজ্ঞাটা আছে, ওই সংজ্ঞার আওতায় যদি কোনো জিনিস বা কোনো ডকুমেন্ট যদি একজন ব্যাংকারের কাছে বা একটা ব্যাংকের হেফাজতে থাকে তাহলে সেটা চেয়ে কোনো পুলিশ অফিসার আদেশ দিতে পারবে না। তার মানে সেই আদেশ যদি দেয় সেটা কার্যকরী হবে না, আইনত সেটা সঠিক হবে না। And relates or might disclose any information which relates to the bank account of any persons। আচ্ছা, বলছে যে এবং হচ্ছে এটা ব্যাংকের সাথে ওই আইনের তাকে করা হচ্ছে, কাস্টডিটা আছে অথবা হচ্ছে এটা এর সাথে রিলেট আছে, অর মাইট ডিসক্লোজ এনি ইনফরমেশন, অথবা সে কোনো ইনফরমেশন ডিসক্লোজ করার জন্য বলতে পারবে না, হুইচ রিলেটস টু দ্য ব্যাংক অ্যাকাউন্ট অফ এনি পারসন, যেটা কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের সাথে জড়িত, এই ধরনের কোনো ইনফরমেশন, এই কোনো তথ্য ডিসক্লোজ করা মানে হচ্ছে ওপেন করা, মানে কারোর সামনে প্রকাশ করা, এই ধরনের তথ্য প্রকাশ করার জন্য সে অর্ডার করতে পারবে না। অ্যাকসেপ্ট হচ্ছে ব্যতিক্রম, ছাড়া, ব্যতীত। ফর দ্য পারপাস অফ ইনভেস্টিগেটিং an offense under section 403, 406, 408 and 409 and sections 421 to 424 both inclusive, and section 465 to 477A both inclusive of penal code with the prior permission in written of a session judge। তবে কি থাকে যে তাহলে এখানে কি বলছে, এ নাম্বার সাবসেকশন বলছে এটা এক্সেপশন। কোনটার এক্সেপশন? সেটা হচ্ছে পুলিশ অফিসার কোনো ব্যাংক অ্যাকাউন্টের কোনো ইনফরমেশন চাইতে পারে না, ব্যাংকের কাস্টডিতে আছে বা ব্যাংকের হেফাজতে আছে, ব্যাংকের হেফাজতে আছে, এই ধরনের কোনো জিনিস চেয়ে সে অর্ডার করতে পারবে না। কিন্তু এখানে বলছে এক্সেপশনটা বলেছে যে তবে তদন্তের স্বার্থে, পারপাস অফ ইনভেস্টিগেটিং, তদন্তের উদ্দেশ্যে বা তদন্তের স্বার্থে, ফর দ্য পারপাস অফ ইনভেস্টিগেটিং অ্যান অফেন্স আন্ডার সেকশন, বলছে একটা অপরাধ আন্ডার সেকশন 403, 406, 408 এবং 409, এবং বলছে যে 421 থেকে 424 এবং 465 থেকে 477 এই ধারার মধ্যে যেই অপরাধগুলো আছে সেই অপরাধের আওতায় যদি ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়, ইনভেস্টিগেশনের উদ্দেশ্যে সে এই অর্ডারটা করতে পারবে উইথ দ্য প্রায়ার পারমিশন,
পূর্ব অনুমতিক্রমে উইথ দ্য প্রায়র পারমিশন, পূর্ব অনুমতিক্রমে ইন রাইটিং অফ এ সেশন জজ, একজন সেশন জজের রাইটিংয়ে, মানে একজন দায়রা জজের লিখিত অনুমতি সাপেক্ষে সে এগুলার অর্ডার করতে পারবে। এটা হচ্ছে এক্সেপশন এ। এক্সেপশন বি হচ্ছে ইন আদার কেসেস উইথ প্রায়র পারমিশন ইন রাইটিং অফ দ্য হাইকোর্ট ডিভিশন। এখানে যদি ইনভেস্টিগেশনের, এ বলছে ইনভেস্টিগেশনের জন্য উদ্দেশ্যে প্রয়োজনে এটাকে যদি চাওয়া হয় তাহলে সেটা সেশন জাজের অনুমতি হলেই হবে লিখিত, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি তার এরকম কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে তাকে অবশ্যই কি করতে হবে, হাইকোর্ট ডিভিশনের প্রায়র পারমিশন বা পূর্ব অনুমতি লাগবে। এবার বলছে বি ইন আদার, আচ্ছা ওটা পড়লাম। তাহলে আমাদের 1 নম্বর সাবসেকশন কি দেখলাম, 94-এর 1 নম্বর সাবসেকশনে দেখলাম যে যখন কোনো কোর্টের মনে হবে, কোর্টের বা কোনো পুলিশ অফিসারের, ওসির, অফিসার ইনচার্জ মানে ওসি বা কোনো কোর্টের যখন কোনো একটা ডকুমেন্ট প্রয়োজন হবে ইনভেস্টিগেশনের স্বার্থে, ইনকোয়ারির স্বার্থে, তদন্তের স্বার্থে, অনুসন্ধানের স্বার্থে, বিচারের স্বার্থে বা অন্য যে কোনো এই কোর্টের আওতায় কোনো কিছুর স্বার্থে যখন একটা ডকুমেন্টের বা অন্য কিছুর প্রয়োজন হবে তখন কোর্ট কি করবে, সমন দিবে। আর একজন পুলিশ অফিসার কি করবে, একজন পুলিশ অফিসার, দুঃখিত, একটু ঝামেলা হয়েছে। মেসেজ চলে আসছে একটা কোথা থেকে, এটাকে ডিলিটও করা যাচ্ছে না। যাই হোক, অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি। ধৈর্য ধরে থাকুন আমার সাথেই, একটু অসুবিধা হয়ে গেলেও মেসেজ চলে আসছে। প্রত্যেকদিন অবশ্য সব অপশন বন্ধ করে বসি, আজকে বসার আগে এরোপ্লেন মোডে দিতে ভুলে গেছি। ওকে, ফিরে আসছি, আমাদের জায়গায় চলে আসলাম এখন। তাহলে কি বললো যে একজন পুলিশ অফিসার হচ্ছে অর্ডার করবে, একজন পুলিশ অফিসার অর্ডার করবে আর কোর্ট হচ্ছে সমন দিবে। আর এখানে কিন্তু শর্ত একটা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কোর্ট তো সমন দিতে পারবে, কিন্তু পুলিশ অফিসার হচ্ছে ব্যাংকের কাছে জমা আছে, ব্যাংকের হেফাজতে আছে বা কোনো ব্যাংকাররা হেফাজতে আছে এই ধরনের কোনো ডকুমেন্টের জন্য বা কোনো ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশনের জন্য সে অর্ডার করতে পারবে না। তবে সেখানে আবার এক্সেপশন আছে দুইটা। সেখানে আবার প্রথমটা হচ্ছে সমন দিবে না, সেটা হচ্ছে প্রথমটা, কিন্তু এটার আবার সমন দিবে এটার কোনো এক্সেপশন নাই, কিন্তু অর্ডার করবে সেটার একটা এক্সেপশন আছে। সেই এক্সেপশনের আবার দুইটা এক্সেপশন আছে, এক্সেপশন মানে ব্যতিক্রম আছে দুইটা। সেটা বলছে যে এই যে কয়েকটা ধারা উল্লেখ করেছে, এসব ধারার আওতায় যদি তদন্তের প্রয়োজন হয় তাহলে সে
সেশন জজ বা দায়রা জজের অনুমতিক্রমে সে লিখিতভাবে পূর্ব অনুমতিক্রমে সে এই ধরনের অর্ডার করতে পারবে ব্যাংকের থেকেও জিনিস মানে ডকুমেন্ট দেওয়ার জন্য। আর যদি তদন্তের স্বার্থের প্রয়োজন না অন্য কোনো প্রয়োজনে হয় সেই ক্ষেত্রে সে কী করবে, হাইকোর্টের অনুমতি নেবে এই ধরনের আদেশ দেওয়ার জন্য। এখন আসি আমরা সাবসেকশন 2-তে। Any person requiring under this section merely to produce a document or other thing shall be deemed to have complied with the requisition if he cause such document or thing to be produced instead of attending personally to produce the same। বলছে যে এনি পার্সন যে কোনো ব্যক্তি রিকোয়ার্ড আন্ডার দিস সেকশন এই সেকশনের আওতায় মানে 94 নম্বর সেকশনের আওতায় যেটাকে তার কাছে চাওয়া হয়েছে ম্যারিলি টু প্রডিউস এ ডকুমেন্ট, তাকে শুধুমাত্র যখন তাকে একটা ডকুমেন্ট প্রডিউস করার জন্য বলছে, ডকুমেন্ট দেওয়ার জন্য বলছে, অর আদার থিং অথবা অন্য কিছু, শেল বি ডিম টু হ্যাভ কমপ্লাইড, এটা ধরে নেওয়া হবে, শেল বি ডিমড ধরে নেওয়া হবে টু হ্যাভ কমপ্লাইড এটা পালন করা হয়েছে উইথ দ্য রিকুইজিশন চাওয়া অনুযায়ী, রিকুইজিশন হচ্ছে তার চাওয়া চাহিদা অনুযায়ী, চাওয়া অনুযায়ী কি করা হয়েছে, এটা করা হয়েছে ইফ হি কজ সাচ ডকুমেন্ট, যদি সে এই ধরনের ডকুমেন্টকে কি করে ঘটায়, কারণ ঘটায় এই ধরনের ডকুমেন্টের একটা কারণ ঘটায় বা এই ধরনের ডকুমেন্টকে কি করে অর্থিং অথবা জিনিসকে টু প্রডিউস ইনস্টেড অফ অ্যাটেন্ডিং, সে যদি এটাকে প্রডিউস করে এটাকে দেয় ইনস্টেড অফ অ্যাটেন্ডিং, সে অ্যাটেন্ড না করে মানে সে সেখানে হাজির না হয়ে সেখানে না গিয়ে যদি এটাকে এই ডকুমেন্ট বা ওই জিনিসটাকে কি করে প্রডিউস করে দেয় অফ অ্যাটেন্ডিং পার্সোনালি টু প্রডিউস দ্য সেম, এটা হচ্ছে পার্সোনালি টু প্রডিউস দ্য সেম, একইভাবে যেটা প্রডিউস করা হয়েছে মানে সে এটা যখন পাঠাবে এটাকে ধরে নেব অফ অ্যাটেন্ডিং পার্সোনালি, এটা হচ্ছে সে পার্সোনালি অ্যাটেন্ডিং করেছে টু প্রডিউস দ্য সেম, একইভাবে একই জিনিস, মানে সে যদি এটা নিজে না গিয়ে কাউকে দিয়ে পাঠিয়ে দেয় বা অন্য কোনোভাবে যদি ওটা পাঠানোর ব্যবস্থা করে কোর্টের কাছে বা যে পুলিশ অফিসার চেয়েছে তার কাছে পাঠিয়ে দেয়, এটাই এনাফ, এটাতে মনে হবে যেন সে নিজেই গিয়ে এটা দিয়ে আসছে, একই কথা হবে, আলাদা কথা হবে না। তবে এখানে কিন্তু লেখা আছে যে আন্ডার দিস সেকশন ম্যারিলি টু প্রডিউস এ ডকুমেন্ট, যদি এখানে শুধুমাত্র তাকে একটা ডকুমেন্ট প্রডিউস করার জন্য ডকুমেন্ট দেওয়ার জন্য বলে সেই ক্ষেত্রে তার সশরীরে আসার কোনো প্রয়োজন নাই, সে যে কোনোভাবে এটা পাঠিয়ে দিলেই হলো, এটাকে ধরে নেওয়া হবে যে এটা সে এসে দিয়ে গিয়েছে, একই জিনিস ধরে নেওয়া হবে। সাবসেকশন 3 বলছে নাথিং ইন দিস সেকশন শেল বি ডিম টু এফেক্ট এভিডেন্স অ্যাক্ট 1872 section 130 and 140 or to apply to a letter, postcard, telegram or other document or any parcel or thing in custody of the postal or telegraph authorities। এটাও কিন্তু আমরা সাবসেকশন 1 এর যে ব্যতিক্রম দেখেছিলাম এটা আমাদের সাবসেকশন 1 এর সম্পূর্ণটার একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে এখানে বলছে যে নাথিং ইন দিস সেকশন শেল বি ডিম টু এফেক্ট, এই সেকশনের কোনো কিছুই ধরে নেওয়া হবে যে এটা এফেক্ট করবে না, প্রভাবিত করবে না দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 মানে সাক্ষ্য আইন 1872 সেকশন 123 এবং 124। 123 এবং 124 আছে যে চিঠিপত্র বা অন্য যে ডকুমেন্ট আছে টেলিগ্রাফের আওতায় এগুলোকে চাওয়া যাবে না, এগুলোকে মানে আদালতের এখানে যেভাবে আছে একইভাবে এগুলোকে চাওয়া যাবে না, এগুলোকে চাইতে হলে বিশেষ প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াতেই এগুলোকে নিতে হবে। তার মানে হচ্ছে পোস্টাল এবং টেলিগ্রাফ অথরিটির কাছে যে ডকুমেন্টগুলো আছে এগুলোকে আসলে কেউ চাইলেই কি করতে পারে না, কেউ চাইলেই এগুলোকে নিতে পারে না। আমরা একটু দেখে আসি বিষয়টা, তাহলে সুবিধা হবে। 124 এবং 125 কি আছে সেটাই বেটার, আমরা একদম পড়ে আসি। এই যে 124 আছে হচ্ছে অফিসিয়াল কমিউনিকেশন।
No public officer shall be compelled to disclose communication made to him in official confidence when he considered that the public interest would suffer by disclosure. বলছে যে কোনো পাবলিক অফিসারই কি করবে না, বাধ্য নয় টু ডিসক্লোজ, প্রকাশ করতে, কমিউনিকেশনস মেড টু হিম ইন অফিসিয়াল কনফিডেন্স, তাকে অফিসিয়ালি যখন এটা কনফিডেন্স গোপনীয়ভাবে যেই কমিউনিকেশন করা হয়েছে সেই কমিউনিকেশন সে ডিসক্লোজ করতে বাধ্য নয় when he considered that the public interest would suffer by the disclosure, যখন হচ্ছে সে এটা কনসিডার করবে, এটা সে ভাববে, বিবেচনা করবে যে এইটাতে হচ্ছে পাবলিক ইন্টারেস্ট, মানুষের হচ্ছে কোনো লাভ যদি থাকে বা কোনো তার স্বার্থ, পাবলিক ইন্টারেস্ট হচ্ছে গণস্বার্থের কোনো একটা সমস্যা হবে, তাহলে সে এটা ডিসক্লোজ করতে বাধ্য নয়। এটা হচ্ছে 124-এ বলছে। এবং 125-এ বলছে যে no magistrate or police officer shall be compelled to say whence he got any information as to commission of any offense, বলছে কোনো ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার বাধ্য নয় টু সে whence, যখন সে টু সে বলতে বাধ্য নয় whence he got any information, যখন সে কোনো ইনফরমেশন, যে কোনো ইনফরমেশন পাবে as to commission of any offense, যে কোনো অফেন্স ঘটার কোনো ইনফরমেশন পাবে। and no revenue officer shall be compelled to say whence he got any information as the commission of any offense against the public revenue, বলছে যে এবং কোনো রেভিনিউ অফিসারও কোনো ইনফরমেশন তথ্য দিতে বাধ্য নয় যখন ওই রেভিনিউ মানে পাবলিক গণ রেভিনিউর যে অফেন্স আছে, এটার বিরুদ্ধে যে অপরাধ আছে, এই ধরনের অপরাধ সম্পর্কে সে বলতে বাধ্য নয়। তাহলে আমরা এই দুইটা ক্ষেত্রে বলছে যে এই যে দুইটা বাধ্যবাধকতার উপরে নিষেধাজ্ঞা দিয়েছে, এগুলোও এই ধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তার মানে হচ্ছে এই যে বাধ্যবাধক কোনো ইনফরমেশন দিতে বাধ্য নয় একজন কমিউনিকেশন অফিসার, অথবা একজন ম্যাজিস্ট্রেট হচ্ছে একটা অপরাধের তথ্য দিতে বাধ্য নয়, অথবা একজন রেভিনিউ অফিসার হচ্ছে রেভিনিউর এগেনস্টে কোনো অপরাধ হলে সেই তথ্য দিতে বাধ্য নয়, যেটা লেখা আছে এভিডেন্স অ্যাক্টের 123 এবং 124 ধারায়। বলছে যে ওই ধারা এখানেও প্রযোজ্য হবে। এই 3 নম্বর সাবসেকশন বলছে যে ওই ধারাগুলো এখানেও প্রযোজ্য হবে, যার ফলে এগুলোর এগেনস্টেও কোনো কি করা যাবে না, সমন দেওয়া যাবে না, অথবা এগুলোর এগেনস্টে কোনো অর্ডার দেওয়া যাবে না। তাহলে মোটামুটি আমরা 94 নম্বর ধারা দেখলাম যে কিভাবে ডকুমেন্ট অথবা অন্যান্য কিছু কোর্টের সামনে হাজির করার জন্য সমন দেওয়া যাবে বা পুলিশের সামনে আনার জন্য অর্ডার করা যাবে, সেটা আমরা দেখলাম। এখন আছে যে সেকশন 95 প্রসিডিউর অ্যাজ টু লেটার্স অ্যান্ড টেলিগ্রামস, চিঠি এবং টেলিগ্রাম যখন হচ্ছে হাজির করতে হবে, সামনে নিয়ে আসতে হবে, সেই বিষয়ে বলছে। ইফ এনি ডকুমেন্ট parcel or thing in such custody is, in the opinion of any district magistrate, chief judicial magistrate, chief metropolitan magistrate, high court division or court of session, wanted for the purpose of any investigation, inquiry, trial or other proceeding under this code, such magistrate or court may require the postal or telegraph authority as the case may be to deliver such document, parcel or thing to such persons as such magistrate or court directs. একটানে পড়ে গেলাম, কেউ অথবা ইংরেজি যারা বুঝেন তারা তো বুঝেই গেছেন, যারা বুঝেন না তারা বুঝেন নাই, এখন ব্যাখ্যা করছে। ইফ এনি ডকুমেন্ট, যদি যে কোনো নথি, পার্সেল হচ্ছে আমরা যে পোস্ট অফিসের মাধ্যমে বা এখন কুরিয়ার সার্ভিস আছে এটার মাধ্যমে কোনো জিনিস যখন পাঠাই, পার্সেল ইজ ডকুমেন্ট, মানে ইজ লেটার বলা যায় আদার দ্যান ডকুমেন্ট। লেটারটা আসলে ডকুমেন্ট হলে সেটা লেটার, আর ডকুমেন্ট না হলে সেটা পার্সেল। এক জায়গা থেকে আরেক জায়গায় যে জিনিস পাঠানো হয় সেটাই পার্সেল, আদার দ্যান লেটার অর ডকুমেন্টস। ডকুমেন্ট বা লেটার ছাড়া অন্য যে কোনো, চিঠি ছাড়া অন্য যে কোনো জিনিসই যখন এক জায়গা থেকে আরেকজনে পাঠানোর জন্য ব্যবহার করা হবে সেটাই পার্সেল। ইফ এনি ডকুমেন্ট, যদি কোনো নথি, দলিল অথবা পার্সেল অথবা অন্য জিনিস ইন সাচ কাস্টডি, এই ধরনের কাস্টডিতে যেটা আছে, তাহলে কোন ধরনের কাস্টডি? আমরা 94 ধারার
1 নম্বর উপধারায় যেই ব্যতিক্রমটা দেখেছি যে ব্যাংকের কাস্টডিতে, এবং হচ্ছে আমরা 3 নম্বর উপধারায় যেটা দেখেছি যে কমিউনিকেশন অফিসারের কাছে আছে বা রেভিনিউ অফিসার বা এই ধরনের যে বিষয়গুলো আছে, এই ধরনের হেফাজতে যেই জিনিসগুলো আছে, ডকুমেন্ট আছে, পার্সেল হলেই তো বোঝা যাবে যে এটা পোস্টাল সার্ভিস অথবা অন্য কিছু। ইন দ্য ওপিনিয়ন অফ এনি ম্যাজিস্ট্রেট, একজন যে কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ওপিনিয়নে, মত অনুযায়ী, এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উল্লেখ করে দিয়েছে, তার নিচে না, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট, অর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অথবা হচ্ছে প্রধান মহানগর ম্যাজিস্ট্রেট, হাইকোর্ট ডিভিশন অর কোর্ট অফ সেশন, হাইকোর্ট ডিভিশন অথবা হচ্ছে দায়রা জজ, ওয়ান্টেড ফর দ্য পারপাস অফ এনি ইনভেস্টিগেশন, ইনকোয়ারি, ট্রায়াল অর আদার প্রসিডিং। সে যদি চায়, ওয়ান্টেড চাওয়া হলো ফর পারপাস অফ উদ্দেশ্যে, অফ এনি ইনভেস্টিগেশন, ইনকোয়ারি, ট্রায়াল অর আদার প্রসিডিং, যে কোনো তদন্ত, অনুসন্ধান, বিচার অথবা অন্যান্য প্রক্রিয়ার আওতায়, এই কোডের আওতায় অন্যান্য প্রক্রিয়ার জন্য এটা প্রয়োজন। সাচ ম্যাজিস্ট্রেট অর কোর্ট মে রিকোয়ার দ্য পোস্টাল অর টেলিগ্রাফ অথরিটিস, এই ধরনের ম্যাজিস্ট্রেট অথবা কোর্ট কি করতে পারবে, চাইতে পারে দ্য পোস্টাল অর টেলিগ্রাফ অথরিটিস, পোস্টাল অথবা আমাদের পোস্ট বিভাগ অথবা হচ্ছে টেলিগ্রাফ বিভাগের যে অথরিটি আছে কর্তৃপক্ষের কাছে সে চাইতে পারে, অ্যাজ দ্য কেস মে বি, মানে যে ক্ষেত্রে যেরকম হয় সেইভাবে, টু ডেলিভার সাচ ডকুমেন্ট, এই ধরনের ডকুমেন্ট ডেলিভার করার জন্য, পার্সেল অথবা অন্যান্য জিনিস, টু সাচ পারসন অ্যাজ ম্যাজিস্ট্রেট অর কোর্ট ডিরেক্টস, এই ধরনের ব্যক্তির কাছে যেটা হচ্ছে ম্যাজিস্ট্রেট অথবা কোর্ট নির্দেশনা দিবে। তো 95(1) 1 নম্বর উপধারায় তাহলে বলছে যে ওই যে আমরা ব্যাংক কাস্টডিতে বলেছি, পোস্টাল অথরিটি, টেলিগ্রাফ অথরিটির কাছে কোনো কিছু থাকলে সেটাকে ওয়ারেন্ট দিতে পারবে, সেটাকে হচ্ছে সাধারণ কোর্টে সাধারণত কী করতে পারবে না, সমন দিতে পারবে না এবং পুলিশ তো অর্ডার করতেই পারবে না। কিন্তু বলছে যে এই ধরনের জিনিস যদি দরকার প্রয়োজন মনে করে তাহলে কার ওপিনিয়নে, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট অথবা হচ্ছে প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অথবা হচ্ছে হাইকোর্ট ডিভিশন অথবা হচ্ছে দায়রা জজ, এদের কাছে যদি মনে হয় যে এটা ইনভেস্টিগেশনের জন্য, ইনকোয়ারির জন্য দরকার, তাহলে এই কোর্টগুলো যাদেরকে উল্লেখ করছে তারা হচ্ছে এটা পোস্টাল অথরিটি অথবা টেলিগ্রাফ কর্তৃপক্ষকে সে এটা নির্দেশ দিবে এই ধরনের ডকুমেন্টগুলোকে, পার্সেল বা অন্যান্য জিনিসকে ডেলিভারি করার জন্য, দেওয়ার জন্য, টু সাচ পারসন, এই ধরনের ব্যক্তির কাছে, যেটা হচ্ছে ওই কোর্টগুলো যার কাছে বলবে তার কাছে ডেলিভারি দিবে সে। 2 নম্বর বলছে সাবসেকশন 95 এর, ইফ এনি সাচ ডকুমেন্ট, পার্সেল অর থিং ইজ ইন ওপিনিয়ন অফ এনি আদার ম্যাজিস্ট্রেট, আদার ওয়েদার এক্সিকিউটিভ অর জুডিশিয়াল, পুলিশ কমিশনার অর ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট, intendant of police wanted for any such purpose, he may require the postal or telegraph department as the case may be to cause search to be made for and detain such document, parcel thing pending the orders of any district magistrate, chief judicial magistrate, chief metropolitan magistrate or court। বলছে যে ইফ এনি সাচ ডকুমেন্ট, এই ধরনের যে কোনো ডকুমেন্ট, ওই যে ডকুমেন্টের কথা আমরা এখানে 95(1) পড়েছি, মানে যেটা পোস্ট অফিসের কাছে আছে, পোস্টাল কর্তৃপক্ষের কাছে আছে, অথবা হচ্ছে ডাক কর্তৃপক্ষ, যেটা ডাক বিভাগের কর্তৃপক্ষের কাছে আছে, অথবা হচ্ছে টেলিগ্রাফ কর্তৃপক্ষের কাছে যেরকম এই ধরনের কোনো ডকুমেন্ট, পার্সেল বা জিনিস আছে, সেটা যদি অন্য কোনো ম্যাজিস্ট্রেট, উপরে যাদেরকে বলেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং হাইকোর্ট ডিভিশন ছাড়া, মানে এই ধরনের, হাইকোর্ট ডিভিশন তো ভিন্ন ম্যাজিস্ট্রেট না, এই 3 ধরনের ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কোনো ম্যাজিস্ট্রেটের বা পুলিশ কমিশনার অথবা ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ডিএসপির যদি মনে হয় যে এই ধরনের ডকুমেন্ট প্রয়োজন, ওয়ান্টেড ফর এনি সাচ পারপাস, এই ধরনের যে কোনো পারপাসে, কি পারপাসগুলো তো আমরা আগেরটাতে পড়েছি, ইনভেস্টিগেশন, ইনকোয়ারি, ট্রায়াল অথবা অন্যান্য যে কোনো প্রক্রিয়া এই কোডের আওতায়, হি মে রিকোয়ার, সে চাইতে পারে দ্য পোস্টাল অর টেলিগ্রাফ ডিপার্টমেন্ট অথবা হচ্ছে পোস্টাল ডিপার্টমেন্টে, অ্যাজ দ্য কেস মে বি, যখন যেভাবে
হয়, যে ক্ষেত্রে জাজ সেইভাবে সে করতে পারে, অ্যাজ দ্য কেস মেবি, যখন যেভাবে বা যে কেসে যেটা দরকার সেটা সে করতে পারে। টু কজ সার্চ টু বি মেড, সে কি করতে পারে, টু কজ, সে চাইতে পারে, টু কজ সার্চ টু বি মেড, যে একটা সার্চ করা হোক, অ্যান্ড টু ডিটেইন, এবং হচ্ছে এটাকে আটক করা, সাচ ডকুমেন্ট পার্সেল অর থিং, এই ধরনের ডকুমেন্ট পার্সেল অথবা অন্যান্য জিনিস, পেন্ডিং দ্য অর্ডার্স অফ এনি সাচ ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অর কোর্ট, এই যে কোর্টগুলোর কথা বলেছে, এই ধরনের কোর্ট, এদের অর্ডার পেন্ডিং আছে, মানে হচ্ছে এদের অর্ডার পাওয়া পর্যন্ত এটাকে আটকে রাখার জন্য তারা বলতে পারে। তারা সমন দিতে পারবে না, তারা অর্ডার করতে পারবে না এটাকে নিয়ে আসো, বাট তারা কি করতে পারবে, অর্ডার করে, তারা এই ধরনের একটা, তারা চাইতে পারে তাদের কাছে যে এগুলাকে খুঁজে বের করে এবং আটকে রাখো, যাতে অর্ডার পাওয়া মাত্র এগুলাকে ডেলিভারি করতে পারো। তার মানে 95 ধারাটা আমরা ক্লিয়ার হলাম যে যদি কোনো ডকুমেন্ট পোস্টাল অথরিটি অথবা হচ্ছে টেলিগ্রাফ অথরিটির কাছে থাকে, তাহলে সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, হাইকোর্ট ডিভিশন অথবা সেশন কোর্ট হচ্ছে সেটাকে চাইতে পারে যদি প্রয়োজন হয়। কিন্তু এছাড়াও অন্যান্য ম্যাজিস্ট্রেট অথবা হচ্ছে পুলিশ কমিশনার অথবা হচ্ছে ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এটাকে চাইতে পারে না। তবে তারা ইচ্ছা করলে, তারা যদি মনে করে, তাদের যদি মনে হয় যে তাদের ওপিনিয়ন যদি থাকে যে এটার প্রয়োজন হবে, তাহলে সে পোস্টাল কর্তৃপক্ষ অথবা হচ্ছে টেলিগ্রাফ কর্তৃপক্ষকে তারা বলতে পারে যে এই জিনিসগুলো আপনাদের কাছে আছে, এগুলাকে খুঁজে বের করেন এবং এগুলাকে আটকে রাখেন, কারণ এটার জন্য অর্ডার আসবে এই ম্যাজিস্ট্রেট, উল্লেখিত ম্যাজিস্ট্রেট অথবা কোর্টের কাছ থেকে। তাহলে এটা হচ্ছে মোটামুটি আমরা দেখলাম যে ডকুমেন্টের উপরে সমন কিভাবে দিবে, এটার উপরে দুইটা ধারা এখানে আছে, এই দুইটা ধারা আমরা ক্লিয়ার হলাম। তো ভেবেছিলাম আজকে দুইটা অংশই পড়বো, কিন্তু সময় অনেক দূর চলে গেছে, তাহলে 41 মিনিট হয়ে গেছে অলরেডি, কারণ এটা আবার পুরোটা পড়তে গেলে আরও 1-1.5 ঘন্টা সময় লাগবে। সুতরাং আজকে না পড়াই বেটার। তো আগামী পরশু আবার যথারীতি লাইভে আসবো। তো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া, শেয়ার করবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, আবারও শুভকামনা। আসসালামু আলাইকুম।